আমাদের আজকের নিবেদন মাসুদ রানা সিরিজের মুক্ত বিহঙ্গ প্রথম খণ্ড। লিখেছেন লেখক কাজী আনোয়ার হোসেন। প্রথম প্রকাশ 1989 সাল। পার্ট 9। বৃক্ষহীন দু দু প্রান্তরের চারদিক ঘাসে ঢাকা। অ্যাওয়াস নদীর আঁকাবাঁকা পাড় ধরে এগুলো ওরা। দূর দিগন্তে অসমান রেখাগুলো পাহাড়। প্রতি ঘন্টায় দ্রুত কমে আসবার সঙ্গে সঙ্গে আকাশের গায়ে উঁচু হতে শুরু করলো ওগুলো। ধীরে ধীরে আরো স্পষ্ট হয়ে উঠল। পাথরের দীর্ঘ পাঁচিল আর ঘন বন জঙ্গলে ঢাকা গভীর খাতগুলো অস্পষ্টভাবে চেনা গেল। নদীর পাড় ঘেঁষা এই পথ হাজার বছর ধরে মরুবাসীরা ব্যবহার করে আসছে। নিরাপত্তার কথা ভেবে একা এই পথে কেউ কোনো কালে আসেনি। ব্যবসা, যুদ্ধ বা দেশ ত্যাগের উদ্দেশ্য নিয়ে শুধু কাপেলার সঙ্গে আসা যাওয়া করেছে। হঠাৎ করে সামনের পথে একটা ছেদ চিহ্ন দেখতে পেল ওরা। নদীর খাড়া পাড় খানিকটা সমতল হয়ে রয়েছে ওখানটায়। ঢালও তত খাড়াভাবে নেমে যায়নি। ডালের গায়ে অসংখ্য সরু পথ দেখল ওরা। বোঝাবাহী পশুদের এই সব পথ দিয়ে খেদিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রতিটি পথ লাল মাটির গভীর নালার মতো। বড় বড় পাথর আর পাথরের পাঁচিলগুলোকে এড়িয়ে এঁকে বেঁকে নেমে গেছে নদীর দিকে। পাড় আরো সমতল করা দরকার। খালি গায়ে তিনজনই ওরা কাজে নেমে পড়ল। দেখতে দেখতে মিহি ধুলো লেগে লাল হয়ে উঠল ওদের চুল আর গা। পথগুলোর মধ্যে থেকে সবচেয়ে চড়াটা বেছে নিল রানা। সেটাকে আরো চড়া করবার জন্য গাদার খাটুনি খাটতে হলো। পথের মাঝখানে কোথাও গর্ত রয়েছে, আবার কোথাও ফুলে আছে মাটি। সেগুলো সমান করতে হলো। পথ চওড়া করতে গিয়ে কিছু বড় পাথর সরালো ওরা। ধাক্কা দিয়ে গড়িয়ে ফেলে দিল নদীতে। সন্ধ্যার সময় কাজ বন্ধ করলো ওরা। সবাই এত ক্লান্ত যে কথা বলবারও শক্তি নেই। রাতে ওরা ঘুমালো মরার মতো। ভোর অন্ধকারে আবার ওদেরকে কাজে ফিরিয়ে আনলো রানা। আরো প্রায় 2 ঘন্টা পরিশ্রমের পর ধারণা করা হলো এবার বোধহয় গাড়িগুলো নিয়ে নিচে নামা যাবে। প্রথম গাড়িটায় মাইকেল থাকবে। টারিতে দাঁড়িয়ে রয়েছে সে। সারা গায়ে লাল ধুলো নিয়ে ভান করছে। কায়িক পরিশ্রমে তার মর্যাদা বা ফুলবাবু ভাবটুকু মোটেও ক্ষুণ্ণ হয়নি। রানার দিকে চেয়ে নিঃশব্দে হাসল সে। নাটকীয় ভঙ্গিতে চিৎকার করে বলল, দুর্ঘটনায় আমি মারা গেলে আমার ব্যক্তিগত সমস্ত সম্পত্তির মালিক তোমরা। বলে চট করে একবার অ্যানের দিকে তাকালো সে। পর মুহূর্তে ইস্পাতের ভেতর অদৃশ্য হয়ে গেল। পাড়ে উঠে গেল আর্মার্ড কার। কিনারা থেকে ডাল বেয়ে নামতে শুরু করবে এবার। সাধ্যমতো চড়া করা হয়েছে পথটা, কিন্তু ঢালু ভাব কমিয়ে যথেষ্ট লেবেল করা যায়নি। দুর্ঘটনা ঘটতেই পারে, সেজন্য অবশ্য সতর্কতাও অবলম্বন করা হয়েছে। মাইকেলের গাড়ি যদি হুমড়ি খেয়ে বা ডিগবাজি খেয়ে পড়তে শুরু করে, ওটাকে টেনে রাখবে চঞ্চলার সঙ্গে বাঁধা মোটা একাধিক রশি। তবে না, কোনো অঘটন না ঘটিয়েই ঢাল বেয়ে নেমে গেল মাইকেল। নদীর উপরের ডাল বেয়ে ওটা তেমন কঠিন হলো না, যদিও সময় লাগলো প্রচুর। ওদিকে ডাল যথেষ্ট চড়া, তেমন খাড়াও নয়। লাইন ব্যবহার করলো রানা। একটা গাড়ি আর একটাকে টেনে তুলে নিল। রোদে পোড়া ইথিওপিয়ার শক্ত মাটিতে যখন পা রাখলো ওরা, বিকেল প্রায় শেষ হতে চলেছে। নিতম্বিনীর ফেলা ছায়ায় বসে হাঁপাতে লাগলো তিনজনই। ব্যস্তভাবে ওদেরকে মগ ভর্তি গরম চা পরিবেশন করলো অ্যানি। গরম চা খেয়ে জিভ পুড়ে গেল আব্বাসের। সামনে আর কোনো বাধা নেই, বলল সে। ওয়েলস অব চালডি অর্থাৎ কুয়া পর্যন্ত খোলা মাঠ। হঠাৎ তিনজনের দিকে পালা করে তাকালো সে। ক্লান্ত চেহারায় উজ্জ্বল হাসি ফুটল। ওয়েলকাম টু ইথিওপিয়া। সত্যি কথা বলতে কি ওল্ড বয়, তোমার এই রোদ আর বালির বদলে প্যারিসের একটা
পানশালাই আমি বেশি পছন্দ করব, বলল মাইকেল মিটিমিটি হাসল। আমার দুধ সাদা অভিজাত হাতে চকলেট সালে সোনাবর্তী ঝোলাটা ধরিয়ে দিক, পর মুহূর্তে সেখানেই আমাকে দেখতে পাবে তোমরা। আচমকা দাঁড়ালো রানা, কপালে হাত রেখে দূরে তাকালো। তাপ তরঙ্গের ভিতর দূরের মাটি তরল পদার্থের মতো টলটল করছে। ছুটল, চঞ্চলার কাছে পৌঁছে থামলো, লাফ দিয়ে উঠে বলল ট্যারিটি। আবার যখন নেমে এলো, হাতে একটা বিনকুলিয়ার রয়েছে। সবাই ঘিরে দাঁড়ালো ওকে, দূরে কি যেন দেখবার চেষ্টা করছে ও। ঘোড়সওয়ার, বলল রানা। কজন? দ্রুত জানতে চাইল মাইকেল, মার মুখ চেহারা। মাত্র একজন, এদিকেই আসছে। ছুটে গিয়ে লি এনফিল্ড রাইফেলটা তুলে নিল মাইকেল, ব্রিচে কার্টেজ ভরল। খালি চোখে এতক্ষণে ওরা তাকে দেখতে পেল, তাপ তরঙ্গের ভেতর লম্বা পতাকার মতো কাঁপছে। ঘোড়া আর তার সওয়ার যেন মাটি স্পর্শ না করে উড়ে আসছে ওদের দিকে। পর মুহূর্তে ভোজবাজির মতো অদৃশ্য হয়ে গেল। ঢাল বেয়ে আবার উঠবার পর আগের চেয়ে অনেক বড় হলো আকার আকৃতি। ছুটন্ত ঘোড়ার পিছনে অলস গতি মেঘের মতো ধুলো ভাসছে। আরো অনেক কাছে চলে আসবার পর ঘোড়সওয়ারের শুধু কাঠামোটা চেনা গেল। তালুতে সশব্দে চুমু খেয়ে হাতটা আকাশের দিকে ছুড়ে দিল আব্বাস খায়ের। তীক্ষ্ণ একটা উল্লাস ধ্বনি বেরিয়ে এলো গলা চিরে। রোদে বেরিয়ে এসে ছুটল আগন্তুককে অভ্যর্থনা জানানোর জন্য। ঘোড়া নিয়ন্ত্রণের অত্যুৎকৃষ্ট দৃষ্টান্ত প্রদর্শন করল ঘোড়সওয়ার। দক্ষতার সঙ্গে অকস্মাৎ বিশাল সাদা স্ট্যালিয়নের লাগাম টেনে ধরল সে। সঙ্গে সঙ্গে পিছনের পায়ে ভর দিয়ে খাড়া হলো ঘোড়া। ঘোড়সওয়ারের সাদা আলখাল্লা ফুলে উঠল তীব্র বাতাসে। ঘোড়া থেকে উড়াল দেওয়ার ভঙ্গিতে শূন্যে লাফিয়ে পড়ল, নামল আব্বাস খায়ের প্রসারিত দুই বাহুর মাঝখানে। দুটো মূর্তি পরমানন্দে জোড়া লেগে থাকলো। দীর্ঘদেহী আব্বাসের আলিঙ্গনের ভেতর আগন্তুককে হঠাৎ করে ছোট আর ভঙ্গুর লাগলো। ওদের হাসি আর অভ্যর্থনা তীক্ষ্ণ কণ্ঠ পাখির মতো। পরস্পরের হাত ধরে একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে গাড়ির পাশে অপেক্ষারত দলটার দিকে এগিয়ে এলো ওরা। ঈশ্বর পুত্র যিশু আর মাতা মেরির কিরে, কচন খেয়ে বলল মাইকেল। আরেকটা মেয়ে। তার চোখ আনন্দ আর বিস্ময়ের ঢল নেমেছে। হাতের রাইফেল তাড়াতাড়ি এক পাশে রেখে দিল। সবাই ওরা এক হারা গড়নের সুশ্রী শ্যামলা মেয়েটার দিকে তাকিয়ে থাকলো। আব্বাসের বয়স যদি 18 হয়, তার বয়স 17 কিংবা 19 হওয়া সম্ভব। সাদার উপর কালো মণি ছটপট করছে, হাসি আর কৌতুকের একজোড়া প্রাণবন্ত উৎস। যার চোখ আছে সেই এক পলকে বুঝে নেবে জন্মের পর থেকে শুধু হাসছে আর হাসছে মেয়েটা। লম্বা পাতার ভেতর বড় বড় চোখে রাজ্যের দুষ্টামি। গায়ের চামড়া চকচকে সিল্ক, নাকটা প্রায় খাড়া, জড়তাহীন হাঁটবার ভঙ্গিতে অপূর্ব একটা ছন্দ ফুটে ওঠে। ভানুর সাথে পরিচয় করিয়ে দিতে পারি? আনুষ্ঠানিকভাবে জিজ্ঞেস করলো আব্বাস। ও আমার কাজিন, আমার কাকার বড় মেয়ে, এবং কোনো সন্দেহ নেই গোটা ইথিওপিয়ায় ওই সবচেয়ে সুন্দরী রাহেলা বানু। কি বলছো বুঝতে পারছি, বলল মাইকেল। ইথিওপিয়ার একটা দুর্লভ পাখি, সত্যি অত্যন্ত ভাগ্যবান আমরা। সবার নাম উচ্চারণ করে পরিচয় জানালো আব্বাস। প্রত্যেকের চোখে সরাসরি তাকিয়ে মিষ্টি করে হাসলো বানু। প্রাচীন মিশরীয় রাজকুমারীর মতো অভিজাত লম্বাটে চেহারায় শান্ত সময়ের ভাবটুকু ওদের দৃষ্টি কাড়ল। তার হাব ভাব আর কথা বলার ভঙ্গি দেখে মনে হলো ওরা যেন তার কত দিনের পরিচিতি। আমি জানতাম ঠিক এখানটায় তোমরা আওয়াজ বেরোবে, এটাই তো একমাত্র জায়গা, তাই দেখা করার জন্য চলে এলাম। ওর ইংরেজি শুনে অবাক হচ্ছেন? সগর্বে বলল আব্বাস।
কৃতিত্বটা আমার দাদুর। তার পরিবারের সবাইকে তিনি ইংরেজি শিখতে বাধ্য করেছেন। বানুর কথা অবশ্য একটু আলাদা। আমরা সমবয়সী হলেও 2 বছর আগেই লন্ডন থেকে বেরিয়ে এসেছে ও। বাহ, প্রশংসা করল অ্যানি উইসপার। তোমার ইংরেজি উচ্চারণ তো দারুণ ভালো। আদিস আবাবার মিশনারি স্কুলে পড়েছি। এগিয়ে এসে অ্যানির হাত ধরে তার পাশে দাঁড়ালো বানু, যেন এতক্ষণে সে তার ঠিক জায়গাটি খুঁজে পেল। ওখানকার সিস্টারটা ওখানকার সিস্টাররা আমাকে শিখিয়েছে। ঘাড় ঘুরিয়ে নানাভাবে অ্যানিকে খুঁটিয়ে লক্ষ্য করলো সে, যেন প্রিয় কোনো উপহার নেড়ে চেড়ে দেখছে। কোনো রকম রাগ ডাক না করে খোলাখুলি বলল, তুমি ভাই সাংঘাতিক সুন্দরী। মাথায় এত সোনা নিয়ে ঘুমাও কি করে? ওমা, তোমার চোখ দুটো দেখছি অলংকার। এ ধরনের অপকট প্রশংসা শুনে অভ্যস্ত নয় অ্যানি। পুরুষদের চোখের সামনে বেচারি লজ্জায় পড়ে গেল। অস্বস্তি দূর করবার জন্য হাসল বটে, কিন্তু তার চেহারা সামান্য লালচে হয়ে উঠল। ইতিমধ্যে রাহেলা বানুর চঞ্চল দৃষ্টি কেড়ে নিয়েছে আর্মার্ড কারগুলো। ওগুলোও ভারী সুন্দর। সবাই জানে আসছে, কাজেই কারো মুখে অন্য করে কথা নেই। কোমরের পিঠে খুলে ঢোলা আলখাল্লাটা গা থেকে ঝেড়ে ফেলল সে। আব্বাসের হাতে ধরিয়ে দিল। তার পরনে এখন স্কার্ট আর খাটু ব্লাউজ। প্রাণ চঞ্চল কিশোরের মতো গাড়িগুলোর দিকে ছুটে গেল সে। নিতম্বিনীর গায়ে হাত রেখে দাঁড়ালো। আর কোনো চিন্তা নেই, এগুলো পাওয়ায় এখন আমরা শিবটাদের এক হাত দেখে নেব। আমাদের গোত্রে বীরের কোনো অভাব নেই। অভাব ছিল অস্ত্র আর মেশিনের। পালা করে মাইকেল আর রানার দিকে মনোযোগ দিল সে। আমার গোত্রের তরফ থেকে আপনাদের আমি ধন্যবাদ জানাই। আপনাদের এই উপহারের কথা আমরা কখনো ভুলব না। জীবনের ঝুঁকি নিয়ে। বাদ দাও মাই ডিয়ার গার্ল, বিড় করে বলল মাইকেল। গোটা ব্যাপারটাই আনন্দময় অভিজ্ঞতা। যদি জানতাম তুমি এখানে আমাদের জন্য অপেক্ষা করছো, বিলিভ মি, স্রেফ উড়ে চলে আসতাম। তার ইচ্ছে হলো জিজ্ঞেস করে তার বাবা কি মনে করে নগদ টাকা সঙ্গে করে এনেছে। লুবি বা নির্লজ্জের মতো শোনাবে ভেবে প্রশ্নটা করল না সে। তোমার গোত্রের লোকজন কি আমাদের জন্য কুয়ার কাছে অপেক্ষা করছে? বাবার সাথে আমার সব কাকার দাদু এসেছেন। ওদের সাথে কয়েকশো রাস্তা আর হারাবি আছে। মেয়ে বউ আর পশুদেরও নিয়ে এসেছে তারা। লে বাবা, হেসে ফেলল রানা। এই ধরনের রিসেপশন কমিটির কথা জীবনে শুনিনি। অভিযানের শেষ রাতটায় একটা কাটা গাছের প্রসারিত ঢালের নিচে ক্যাম্প ফেলল ওরা। অ্যাওয়াস নদীর কিনারায় অনেক রাত পর্যন্ত গল্প করলো সবাই। আগুনটাকে ঘিরে গোল হয়ে বসলো। দুর্গ প্রাচীরের মতো ওদেরকে ঘিরে থাকলো 4টে আর্মার্ড কার। গভীর রাতে থামলো গল্প। শান্ত নিস্তব্ধতা নেমে এলো আগুনের ধারে। নিঃশব্দে উঠে দাঁড়ালো অ্যানি উইসপার। একটু হাঁটাহাঁটি করে শুতে যাব আমি। তার সঙ্গে উঠে দাঁড়ালো ভানু। আমিও তোমার সাথে হাঁটবো। এরই মধ্যে রীতিমতো ভক্ত হয়ে উঠেছে সে অ্যানির। ভুলে যেও না, আমি তোমার নিরপেক্ষ বন্ধু। ক্যাম্পের বাইরে এসে পাশাপাশি হাঁটতে লাগলো ওরা। মাথার উপর আকাশ ভর্তি তারা ঝলঝল করছে। আলতোভাবে অ্যানির কবজি ধরে মৃদু চাপ দিল বানু। কিছু বলবে? জিজ্ঞেস করলো অ্যানি। অ্যানির দিকে গম্ভীর মুখে তাকালো বানু। তারার আলোয় ঝিক করে উঠল তার চোখের মনি। ওরা দুজনেই তোমাকে মারাত্মকভাবে কামনা করে, রানা আর মাইকেল। আড়ষ্ট কণ্ঠে হেসে উঠল অ্যানি। ভানু সরাসরি কথা বলবার ধরন দ্বিতীয়বার তাকে অস্বস্তির মধ্যে ফেলে দিল। কি যাটা বলছো? যাতা নয়, খাঁটি সত্য কথা। যখনই তুমি ওদের কাছাকাছি হও, একজোড়া কুকুরের মতো হয়ে যায় ওরা। আড়ষ্ট পিঠ বাঁকা করে পরস্পরকে ঘিরে ঘুরতে থাকে, যেন পরস্পরের লেজ শুকতে চাইছে। চাপা গলায় খিক খিক করে হেসে উঠল বানু। তার সঙ্গে অ্যানিকেও হাসতে হলো। না মানে ব্যাপারটাকে এভাবে না দেখে শুরু করলো অ্যানি, কিন্তু বাধা দিল বানু।
দুজনের মধ্যে কাকে তোমার পছন্দ অ্যানি? সিরিয়াস হয়ে জানতে চাইল সে। গড, পছন্দ করতে হবে এমন কোনো কথা আছে? অ্যানির মুখে এখনো হাসি। না, বাছ বিচার না করলেও পারো, তাকে আশ্বস্ত করল বানু। ইচ্ছে হলে দুজনের সাথেই তুমি চালিয়ে যেতে পারো, আমি হলে তাই চালাতাম। চালিয়ে যেতে পারি মানে? মানে প্রেম এই সুযোগ কেউ হাতছাড়া করে নাকি? আর শোনো, না বোঝার ভান করো না, ভান জিনিসটা আমি একদম সইতে পারি না। হাসি গোপন করে অ্যানি জানতে চাইল, তুমি হলে তাই করতে? দুজনের সাথে চালিয়ে যেতে? হ্যাঁ, অবশ্যই। তা না হলে তুমি বলো, কাকে তুমি বেশি পছন্দ করো, সেটা বোঝার উপায় কি? তা সত্যি। হাসি চেপে রাখায় দম বন্ধ হয়ে এলো অ্যানির। তবে ভানুর অদ্ভুত যুক্তি রীতিমতো নাড়া দিয়েছে তাকে। ধারণাটার মধ্যে নগ্ন সত্য আর প্রচুর আবেদন রয়েছে, অস্বীকার করা যায় কি? আব্বাসকে বিয়ে করার আগে 20 জনের সাথে প্রেম করব আমি। শুধু এভাবেই জানা সম্ভব কোনো কিছু থেকে নিজেকে আমি বঞ্চিত করিনি। বুড়ো বয়সে সেজন্য আফসোস করতে হবে না, ঘোষণা সুরে জানালো ভানু। 20 জন কেন ভানু? অ্যানিও ভানুর মতো গলা সুরে গুরুত্ব আর গাম্ভীর্য ফোটানোর চেষ্টা করলো। 23 বা 26 জন নয় কেন? দেখ কি যে বলো না। সঙ্গে সঙ্গে তিরস্কার করলো বানু। লোকে তাহলে আমাকে খারাপ মেয়ে বলবে যে। এরপর আর হাসি চেপে রাখা অ্যানির পক্ষে সম্ভব হলো না। কিন্তু তুমি, বর্তমানে জরুরি সমস্যায় ফিরে এলো বানু। কাকে আগে পরীক্ষার কথা ভাবছো? তুমি না হয় আমার হয়ে একজনকে বাছো, আমন্ত্রণ জানালো অ্যানি। কাজটা কঠিন, স্বীকার করলো ভানু। একজন ভাব দেখায় সে অতি সাধারণ, তার মানে তার হৃদয়টা বিশাল। অপরজন ভাব দেখায় সে অভিজাত, তার মানে তার রয়েছে দক্ষতা আর শক্তি। মাথা নাড়তে নাড়তে দীর্ঘ শ্বাস ফেলল সে। না, সত্যি বাড়ি কঠিন। হুম, না ভাই, এ কাজ আমার দ্বারা সম্ভব নয়। আমি শুধু কামনা করতে পারি তুমি সুখী হও। যতটুকু বুঝতে পারল, আলোচনাটা তার চেয়ে বেশি নাড়া দিয়ে গেছে অ্যানিকে। সারাটা দিন পথে থাকা চরম ক্লান্ত হলেও ঘুমাতে পারল না সে। পাথরের মতো শক্ত মাটিতে একটা মাত্র চাদর বিছিয়ে শুয়েছে। শুধু এপাশ ওপাশ করতে থাকলো নিষিদ্ধ চিন্তারও অতীত। ধারণাটা নিয়ে মাথা না ঘামিয়ে পারছে না। সমস্যাটা আগেও ছিল, ভানু সেটাকে তার মনের গহীন গহ্বর থেকে তুলে এনে দিয়েছে। শুধু সত্যি তো, জীবনসঙ্গী বাঁচবার আর কি উপায় আছে? পশ্চিমা জগতে মেয়েদের প্রায় অবাধ স্বাধীনতা থাকা সত্ত্বেও ভুল সিদ্ধান্ত নিয়ে তাদের অনেককেই সারা জীবন ভুগতে হয়। কেউ কেউ ডিভোর্স করে ভুল সংশোধনের চেষ্টা করে বটে, কিন্তু ডিভোর্সের পরিণতি বা কজনের জন্য সুখকর হয়। খুব ভালো হতো যদি প্রথমবার বাচ্চা করবার সময় যাচাই করে নেওয়া যেত। আর যাচাই করতে হলে সম্ভাব্য সব রকম ভাবে একাধিক পুরুষকে পরীক্ষা করা দরকার। হঠাৎ অ্যানির চিন্তায় বাধা পড়ল। আস্তে আস্তে গা থেকে চাদর সরিয়ে উঠে বসলো রাহেলা বানু। সাবধানে দাঁড়ালো। তার ধারণা কেউ জেগে নেই। মাইকেলের দিকে এগিয়ে গেল সে। আবছা অন্ধকারে বিস্ফোরিত হয়ে উঠল অ্যানির চোখ। ওখানে কে শুয়ে আছে, মাইকেল নাকি রানা? ঘুমন্ত লোকটাকে টপকালো বানু। নিঃশব্দ পায়ে আব্বাসের পাশে গিয়ে দাঁড়ালো। ধীরে ধীরে হাঁটু মুড়ে বসলো সে। আব্বাসের বুকে হাত রেখে মৃদু ধাক্কা দিল। বোধহয় অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে আব্বাস। একবার ধাক্কা খেয়েই উঠে বসলো সে। অ্যানি দেখলো কোমরে স্কার্ট থাকলেও বানুর গায়ে ব্লাউজ নেই, শুধু ব্রেসিয়ার পরে রয়েছে সে। নিঃশব্দে উঠে দাঁড়ালো দুজন। আকাশে সদ্য ওঠা চাঁদের আলোয় নগ্ন নারী মূর্তির মতো আকর্ষণীয় লাগলো ভানুকে। তার কাঁধে একটা হাত রাখলো আব্বাস। দুজন বেরিয়ে যাচ্ছে ক্যাম্প থেকে। ওদেরকে এভাবে যেতে দেখে আরো অস্থির হয়ে উঠল অ্যানির মন। রাতের মরুতে অচেনা কত রকম শব্দ কান পেতে শুনতে লাগলো সে। একবার মনে হলো মানুষের নরম গলা শুনছে,
কে যেন ফুপিয়ে উঠল কোথাও, তবে দূর থেকে বেশি আসা শিয়ালের ডাকও হতে পারে। ওরা দুজন ফিরে আসবার আগেই ঘুমিয়ে পড়ল অ্যানি উইসপার। জেনারেল ফাদের জরুরি তলব পেয়ে আসমারায় ফিরে এলো কাউন্ট ডিক্যান্ডিয়া লেখরেখ। ওদের বৈঠকে তৃতীয় একটা পক্ষ উপস্থিত থাকলো মিস্টার এক্স। কথা যা বলবার জেনারেল ফাদ আর মিস্টার এক্সই বলল। সম্মতি জানিয়ে বারবার শুধু মাথা জাকালো কাউন্ট। ওয়েলস অব চার্লডিতে পৌঁছতে 3rd ব্যাটালিয়ন অস্বাভাবিক দেরি করছে। মাথা জাকালো কাউন্ট। হ্যাঁ, দুঃখিত। জোর গুজব ছড়িয়েছে ওয়েলস অব চার্লডি রক্ষার জন্য প্রতিপক্ষরা অস্ত্র আর লোকবল একত্রিত করছে। রিপোর্ট করা হয়েছে আপনার শিপটা সৈনিকরা যাবার পথে একাধিক গ্রাম লুট করেছে। যদি করেও থাকে, কাউন্ট বলল, মিছিলের লেজে যারা ছিল তারাই দায়ী। সিদ্ধান্ত দিল মিস্টার এক্স। আপাতত 20 জন বারাটে সৈনিক জোগাড় করা গেছে। 50 জন শিপটাকে বাদ দিয়ে তাদেরকে 3rd ব্যাটালিয়নে অন্তর্ভুক্ত করা হোক। বিনা প্রতিবাদে সিদ্ধান্ত মেনে নিল কাউন্ট ডিক্যান্ডিয়া। তার কি, ওদেরকে সামলানোর দায়িত্ব তো মেজর লুইগি রাখার উপর। জয় আমাদের অবশ্যম্ভাবী, জেনারেল ভাদকে আশ্বাস দিল সে। রোলস রয়েসে চড়ে আসমারা ত্যাগ করল। ইথিওপিয়ার বিশাল পার্বত্য এলাকা জুড়ে প্রতি বছর তুমুল বৃষ্টিপাত হয়। সেই পাহাড়ের ঢাল, লক্ষ লক্ষ জলপ্রপাত আর নালা বেয়ে নেমে আসে উপত্যকা আর নিভূমিতে। মাটির উপর পানির এই প্রবাহ বেশিরভাগটাই অবশেষে সার্ড জলাভূমির নিষ্কাশন ধারার সঙ্গে মিশে যায়। সেখান থেকে গিয়ে পড়ে নীল নদে, তারপর উত্তরে এগিয়ে মিশর হয়ে বিলীন হয়ে যায় ভূমধ্যসাগরে। সামান্য কিছু পানি পথ বুলে চোরা বা একমুখো নদীতে গিয়ে পড়ে, তারই একটা হলো আওয়াজ। কিছু পানি পথ ভুল করলেও শেষ পর্যন্ত কোনো নদীর সঙ্গে মিলিত হতে পারে না। নরম মাটি, বৃক্ষহীন প্রান্তর বা মরুভূমি শুষে নেয়। স্বতন্ত্র কিছু ভূতাত্ত্বিক পরিস্থিতির কারণে এই সাধারণ নিয়ম লঙ্ঘিত হয়। এর জন্য দায়ী স্ফটিক শিলার একটা স্তর। স্তরটা পাহাড়ের পাদদেশ থেকে বিস্তৃত হয়ে সমতল ভূমির লাল মাটির তলায় পৌঁছে একটা অগভীর পিরিচের আকৃতি নিয়েছে। পাহাড়ি ঢলের একটা অংশ এই স্তরের উপর দিয়ে প্রবাহিত হয়ে তৈরি করেছে সরু আর লম্বা একটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভয়ার। সার্ডি গিরি সংকটের গোড়া থেকে শুকনো উত্তপ্ত বৃক্ষহীন প্রান্তরের নিচে বিস্তৃত হয়ে আছে একটা আঙুলের মতো। পাহাড়ের কাছাকাছি পানির গভীরতা বেশি, মাটি থেকে কয়েকশো ফুট নিচে। কিন্তু তারপর মাটি যেমন ঢালু হয়ে নেমে গেছে, তেমনি ওই শিলা স্তরও ক্রমশ উঁচু হয়েছে। ফলে পানির স্তর উঠে এসেছে মাটি থেকে মাত্র 40 ফুটের মধ্যে। হাজার হাজার বছর আগে দলবদ্ধ বুনো হাতিদের বিচরণ ক্ষেত্র ছিল এলাকাটা। কিভাবে যেন পাতাল লেকের সন্ধান পেয়ে যায় ওরা। পা আর দাঁত দিয়ে মাটি খুঁড়ে পচে যায় পানির সারফেসে। শিকারীরা হাতির বংশ প্রায় ধ্বংস করে ফেলেছে, কিন্তু তাদের কুয়া আজও খোলা রেখেছে অন্যান্য পশুরা, বুনো গাদা, হরিণ, উট আর হাতি নিধন যজ্ঞের হোতা মানুষ। কুয়াগুলো 2-3 মাইলের মধ্যে 12-13টা হবে, লাল মাটিতে গভীর গর্তের মতো। প্রতিটি কুয়ার গায়ে বেয়ে সরু আঁকা বাঁকা পথ নেমে গেছে, এত খাড়াভাবে যে পানির উপর সূর্যের আলো পৌঁছায় না বললেই চলে। পাতাল লেকের পানিতে খনিজ পদার্থের পরিমাণ খুব বেশি। দেখতে সবুজ দুধের মতো, খেতেও বিস্বাদ লাগে, তবু শতাব্দীর পর শতাব্দী ধরে বিপুল সংখ্যক প্রাণীকে বেঁচে থাকতে সাহায্য করছে। বৃক্ষহীন দু প্রান্তরের এই একটা মাত্র এলাকাতেই ঘন হয়ে গাছপালা জন্মেছে, চারদিকে সবুজের ছড়াছড়ি। কুয়াগুলো ছাড়িয়ে পাহাড়ের দিকে এগুলো যে এলাকাটা সামনে পড়বে, সেটা ভাঙ্গাচোরা আর এলোমেলো অসংখ্য চৌকো টিলা আর নদী নালায় ভর্তি। টিলাগুলো একেবারে নিচু, আর বৃষ্টি না হলে শুকনো থাকে নদী নালা। যুগ যুগ ধরে যেসব রাখাল পশুর পাল নিয়ে কুয়ার উদ্দেশ্যে এসেছে, ওই টিলা আর নালার পাড়ে গুহার ভিতর বিশ্রাম নিয়েছে বা রাত কাটিয়েছে তারা। এলাকা জুড়ে গুহা আর সুড়ঙ্গই শুধু দেখা যায়।
প্রকৃতি যেন কুয়াগুলোকে শান্তিপূর্ণ এলাকা বলে ঘোষণা করেছে। মানুষ আর পশু এখানে সতর্কতার সঙ্গে শান্তি চুক্তি মেনে চলে। আক্ষরিক অর্থেই এক ঘাটে পানি খায়, প্রায় কখনোই শান্তি ভঙ্গ করে না। তামাটে সবুজ ঘন কাটা গাছের ফাঁকে বিভিন্ন জাতের হরিণ, ছাগল, গাধা, উট ইত্যাদি অবাধে বিচরণ করে। স্তব্ধ দুপুরে পূব থেকে এগিয়ে এলো 4টে আর্মাড কারের কলাম। অপেক্ষারত জনগোষ্ঠীর কানে দূর থেকে বেশি এলো ইঞ্জিনের কর্কশ গর্জন। কলামের সামনে রয়েছে রানা, আগের মতোই। তার ঠিক পেছনে নিতম্বিনীতে রয়েছে অ্যানি, তারপর আব্বাস আর বানু। ওদের গাড়ির সঙ্গে সঙ্গে বানুর স্টলিয়নও আসছে। সবার পেছনে রয়েছে মাইকেল। হঠাৎ এমন তীক্ষ্ণ কণ্ঠে চিৎকার করে উঠল বানু যে সব কটা ইঞ্জিনের শব্দকে ছাপিয়ে উঠল আওয়াজটা। সবুজ ঝোপ আর কাটা গাছ ঢাকা নিচু উপত্যকার দিকে হাত তুলল সে। কলাম দাঁড় করালো রানা, টারেটের উপর উঠে দাঁড়ালো। চোখে বিনকিওলা তুলে খোলা বনভূমিটা দেখলো রানা। হঠাৎ অদ্ভুত একটা দৃশ্য চোখে পড়তে প্রায় আটকে উঠলো, যেন ধুলুর ডানায় বর করে ছুটে আসছে ঝাঁক ঝাঁক ঘোড়সওয়ার। মাই গড! বিস্ময় ধরে রাখতে পারলো না। কয়েকশো মানুষ অস্বস্তি বোধ করছে, তার কারণ আছে। ভাব ভঙ্গি দেখে মনে হচ্ছে ওদেরকে কচু কাটা করতে আসছে। পর মুহূর্তে ছুটন্ত ঘোড়ার আওয়াজ ওর মনোযোগ কেড়ে নিল। ঝট করে তাকাতেই দেখল তীর বেগে ওকে পাশ কাটিয়ে ছুটে গেল স্টেলিয়নটা। সিঁড়ি দ্বারা খাড়া করে ওঠার খালি পিঠে বসে রয়েছে রাহেলা বানু। রোদের ভিতর তীব্র বাতাসে ফুলে আছে তার সাদা আলখাল্লা। আগন্তুক ঘোড়সওয়ারদের দিকে ছুটে যাচ্ছে বানু। বিরতিহীন তীক্ষ্ণ চিৎকার বেরিয়ে আসছে গলা থেকে, যেন যেন একটা উন্মাদিনী খেপে গেছে। তার আচরণ খানিকটা আশ্বস্ত করল রানাকে। কলামটাকে এগোয়ার সংকেত দিল। প্রথম সারির লোকগুলো পৌঁছল ঘোড়া আর ওটের পিঠে চড়ে। কালো চেহারা সবার, কুৎসিতই বলা যায়, হিংস্র আর নির্দয় ভাব স্থায়ী ছাপ ফেলে রেখেছে মুখে। প্রত্যেকের পরনে নোংরা ঢোলা পোশাক, গলা থেকে পায়ের পাতা পর্যন্ত লম্বা সাদা, কালো, লাল সব রঙেরই আছে। কারো হাতে তলোয়ার আর ঢাল, কেউ মাথার উপর তুলে ধরেছে বর্ষা। অনেকের হাতে আগ্নেয়াস্ত্রও দেখা গেল। প্রায় সবার মাথায় কিছু না কিছু আছে, হয় পাগড়ি, নয় হেলমেট, অথবা বহুবর্ণ টুপি। পিতলের চাকতি দিয়ে তৈরি করা মালা পরেছে অনেকে। কারো গলা থেকে রং চঙে কাপড়ের তৈরি অসংখ্য পিতে ঝুলছে। অনেকের হাতে লাল কাপড়ের পট্টিও দেখা গেল। কাছাকাছি এসে প্রথম সারির লোকগুলো ঘিরে ধরল আর্মার্ড কারের ড্রাইভারদের। চারদিকে ধুলোর পাহাড় সৃষ্টি হলো। মানুষ আর পশুর ভিড়ে দম আটকে মারা যাওয়ার অবস্থা। বেশিরভাগ লোকের দাড়ি রয়েছে, মাথাতেও কেউ কেউ লাল কাপড়ের পট্টি বেঁধেছে। দু একজন মাথায় জড়িয়েছে সিংহের কেশর। উলুবনের শিয়াল যেমন রাজা, ইথিওপিয়ার এই দিকটায় জঙ্গলি এই লোকগুলো তেমনি বীর যোদ্ধা। রানা আর ওর সঙ্গী সাথীদের ঘিরে নৃত্য শুরু করে দিল তারা। লুলু চিৎকারে কাঁপিয়ে তুলল আকাশ বাতাস। আর্মস স্মাগলিং এর অভিজ্ঞতা রয়েছে মাইকেলের। অস্ত্র আর গোলা বারুদ সম্পর্কে রানা রয়েছে ভালো ধারণা। জঙ্গলি যোদ্ধাদের সংগ্রহ দেখে রীতিমতো তাজ্জব বনে গেল দুজনেই। প্রতিটি অস্ত্র অত্যন্ত পুরানো হলেও অন্তত 20 রকমের আগ্নেয়াস্ত্র বহন করছে তারা। কয়েক ধরনের মার্টিনি, হ্যান্ডি কারবাইন থেকে শুরু করে লম্বা মাজল টাওয়ার কি নেই। মাউজার, লিম্যাট ফোর্সও সংখ্যায় কম নয়। নৃত্যগীত খানিকটা স্মিত হয়ে আসবার সঙ্গে সঙ্গে শুরু হলো ফাঁকা গুলি বর্ষণের উদ্দাম প্রতিযোগিতা। কালো দোয়ার রেখা দাগ কাটল সন্ধ্যার ম্লান আকাশে। বিস্মরণের অবিরাম আওয়াজের সঙ্গে আবার শুরু হলো অভ্যর্থনা সূচক লুলু চিৎকার। দ্বিতীয় সারির লোকজন এলো গাদা, ওট আর খচ্চরের পিঠে চড়ে। তারা ধীর গতিতে এলো, কর্ণপীড়ন প্রতিযোগিতায় পিছিয়ে থাকলো না। তাদের ঠিক পিছু পিছু এলো পদাতিক বাহিনী। বীরের সঙ্গে মিশে আছে মেয়েলোক, শিশু কিশোর আর কয়েক ডজন সরব কুকুর। ছুটন্ত মিছিলের পায়ের তলায় ছাপটা হলো এক মহিলা। তারপর তার পেটে উটের পা পড়ল। মহিলার কোল থেকে আগেই ছিটকে পড়েছে দুধের বাচ্চাটা।
সেদিকে ছুটে যাওয়ায় সব রকম প্রচেষ্টা ব্যর্থ হলো রানার। নীরের পাঁচিলের মতো সচল ভিড় বাচ্চা আর তার মাকে কোথায় যে হিস্ট্রি নিয়ে গেল তাও জানবার কোনো উপায় থাকলো না। এভাবে আরো কত যে প্রাণহানির আশঙ্কা দেখা দিত বলা যায় না। ভাগ্য ভালো বলতে হবে, বিপদটা টের পেয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করলো রাহেলা বানু। প্রথম সারির সামনে থেকে স্বভাব সুলভ তীক্ষ্ণ স্বরে নির্দেশ দিল সে। ধীরে ধীরে স্থির পাথর হয়ে গেল উল্লাস উন্মুক্ত জনতা। জঙ্গলিদের আনুগত্য প্রকাশের এই দৃষ্টান্ত মুগ্ধ করল রানাকে। বুঝতে পারল গোত্র প্রধানের একজন হিসেবে ভানুকে তারা কি পরিমাণ সম্মান করে। এরপর রানার উদ্দেশ্যে চিৎকার করলো ভানু। আবার রওনা হলো কলাম। চঞ্চলার সামনে থাকলো আদিবাসীদের নিত্যরত মিছিল। নিত্যত কুয়োর দিকে নিয়ে চলেছে বীরাঙ্গনা রাহেলা বানু। সামনে ঘন বনভূমি, কুয়াগুলোকে চারদিক থেকে ঘিরে রেখেছে। বনভূমি ভেদ করে বেরিয়ে এলো মিছিল। এইবার পথ করে নিতে হবে একটা অগভীর পাথরের নালার ভেতর দিয়ে। নিচটা শুকনো খটখটে, দুপাশে প্রায় খাড়া তার গা। এখানে পৌঁছে সামনে এগোনো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ালো। গোটা নালা মানুষের নিরেট আবরণে ঢাকা পড়ে গেল। এমনকি মাটি আর পাথরের খাড়া গায়ে ও মাথার উপর সরু কার্নিশে এমন গিজ করছে মানুষ যে কম ভাগ্যবানরা ঠেলাঠালি সামলাতে না পেরে টপাটপ গড়িয়ে পড়তে লাগলো নিচে। যন্ত্রণাকাতর চিৎকার আর প্রতিবাদের কঠিন ভাষা মহাসড়গলের মধ্যে হারিয়ে গেল। প্রতিটি টায়ারের থেকে ভয় ভয় উকি দিল ড্রাইভাররা, যেন গর্ত থেকে সশস্ত্র ইঁদুর মাথা তুলছে। পরস্পরের সঙ্গে অসহায় সংকেত বিনিময় করল ওরা। এই হাঙ্গামার মধ্যে অন্য কোনোভাবে যোগাযোগ রক্ষা করা সম্ভব নয়। আবারও উদ্ধারকারিণীর ভূমিকায় অবতীর্ণ হলো রাহেলা বানু। ইতিমধ্যে রানার একটা ধারণা ভেঙে চুরমার হয়ে গেছে। স্টালিয়ন থেকে লাফ দিয়ে রানার গাড়ির সামনের বনেটে নামলো বানু। আদিবাসীদের মধ্যে যারা গাড়ির গায়ে ঝুলছে বা উপরে উঠতে চাইছে তাদের উদ্দেশ্যে এলেও পাতাড়ি কিল ঘুষি চালালো সে। তার আগে আধ ঘন্টা ধরে বহু চেঁচামেচি করেছে সে, কেউ তার কথায় কান দেয়নি। জঙ্গলি কি আর সাধে বলা হয়, কখন যে ওরা সুবোধ বালক আর কখন যে ব্যয় আচরণ করবে কেউ আগে থেকে বলতে পারে না। তবে একটা ব্যাপারে রানার কোনো সন্দেহ নেই, অভ্যর্থনা অনুষ্ঠানটা দারুণ উপভোগ করছে বানু। তার চোখ বিস্ফোরিত হয়ে আছে, সেখানে নগ্ন রণ উন্মাদনা ঝিলিক মারছে। ইতিমধ্যে ভোজবাজির মতো তার হাতে একটা চাবুক চলে এসেছে। অক্লান্ত উৎসাহের সঙ্গে উত্তেজিত জনতার পিঠে হরদম চালাচ্ছে সেটা। রানার একবার ইচ্ছে হলো বানুকে বাধা দেয়, কিন্তু তারপর অত্যন্ত বিপজ্জনক ভেবে বাতিল করে দিল ধারণাটা। তার বদলে স্বতঃস্ফূর্ত অভ্যর্থনার হাত থেকে বাঁচবার জন্য কি বিকল্প উপায় করা যায় ভাবতে লাগলো। এদিক ওদিক তাকাতেই প্রথম নালার গায়ে গুহাগুলো দেখতে পেল। অনেকগুলো গুহা থেকে হুড়মুড় করে বেরিয়ে আসছে আদিবাসীরা। কেউ অশ্বারোহীর আড়সাট পোশাক পরে আছে, কারো পরনে খাকি হাফ প্যান্ট। প্রায় সবারই বুকে ঝুলছে অ্যামুনিশন বেল্ট, হাঁটুর নিচে লাল পট্টি বাঁধা খালি পা। দু হাতে ধরে মাথার উপর মাউজার রাইফেল ঘোরাচ্ছে ভন ভন করে। এদের অনেকের মাথা অত লাল কাপড়ের পট্টি দেখল রানা। উৎসাহের সঙ্গে উপভোগে এইবারও বানুর চেয়ে কম যাচ্ছে না ওরা। তবে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবার কাজে অধিকতর সাফল্যের পরিচয় দিচ্ছে। ওরা আমার দাদুর গা, রানার উদ্দেশ্যে ব্যাখ্যা করলো বানু। শরীরের উপর দিয়ে এইমাত্র বিরাট ধকল যাওয়ায় হাঁপাচ্ছে সে, কিন্তু আনন্দঘন হাসিতে উদ্ভাসিত হয়ে আছে চেহারা। সত্যি আমি দুঃখিত রানা, আবার বলল সে। রানা যেন তার কতদিনের পুরনো আর সমবয়সী বন্ধু। আমার লোকজন মাঝে মধ্যে উত্তেজিত হয়ে ওঠে। হ্যাঁ, বলল রানা, আমিও তাই লক্ষ্য করছি। একটু পর রানা জিজ্ঞেস করলো, মাথায় আর পায়ে কারো কারো হাতেও কি ওগুলো লাল কাপড়ের পট্টি? ওরা কমিউনিস্ট, সম্রাট হাইলে সেলাসিকে উৎখাত করতে চায়, বলল বানু। যদিও কমিউনিস্টদের কোনো সংগঠন এদিকে এখনো গড়ে ওঠেনি। আমার দাদু লোকমুখে শুনেছে কমিউনিস্টদের প্রতীক চিহ্ন হচ্ছে লাল, ব্যাস। নিজের লোকদের লাল পট্টি ব্যবহার করার নির্দেশ দিয়েছে সে। কিন্তু আমার বাবা আর কাকারা কমিউনিস্টদের তেমন একটা সমর্থন করে না। এখন ওরা সম্রাটের দল। তবে শিবটাদের বিরুদ্ধে সম্রাট সেনাবাহিনী না পাঠালে
এবার ওদের দল বদল করতে হবে। উল্টো ওরা রাইফেল হাতে গার্ডরা তেড়ে আসায় গাড়িগুলোর সামনে থেকে ভিড় খানিকটা কমলো। শোরগোলের মাত্রা কমে বা দাঁড়ানো তার সঙ্গে মাঝারি দরের পাহাড় দশের তুলনা করা চলে। ক্লান্ত চারজন ড্রাইভার নেমে এলো গাড়ি থেকে। গুহাগুলোর সামনে খোলা একটা জায়গার দিকে সতর্কতার সঙ্গে নিরেট স্তম্ভের আকৃতি নিয়ে এগুলো তারা। প্রতিরক্ষা জ্ঞানের পরিচয় দিয়ে রানা আর মাইকেলের মাঝখানে থাকলো অ্যারি। তার পেছনে দুর্গ প্রাচীরের মতো রয়েছে আব্বাস। পুরুষদের বগলের তলা দিয়ে স্যাঁত করে বেরিয়ে তার পাশে এসে হাত ধরল বানু। নিজেকে আরো খানিক নিরাপদ মনে হলো অ্যানির। প্লিজ ঘাবড়িও না, ফিস ফিস করে অভয় দিল বানু। আমরা সবাই তোমার বন্ধু। উল্টোটা বলে অনায়াসে আমাকে বোকা বানাতে পারতে, লক্ষ্মী বোনটি। বানুর হাতে মৃদু চাপ দিয়ে পাল্টা হাসলো অ্যানি। ঠিক এই সময় একটা গুহা থেকে ছোট্ট মিছিলটা বেরিয়ে এলো। মিছিলটাকে নেতৃত্ব দিচ্ছে তাল গাছের মতো সরু আর লম্বা এক বৃদ্ধ, ঠিক যেন মানুষের আকৃতি নিয়ে একটা ক্যারিক্যাচার। শক্ত হাড় সম্রস কাঠামো, লাল হলুদ ডোরাকাটা ঢোলা আলখাল্লা ঝুলছে তার হাত পায়ের সঙ্গে। আলখাল্লার গায়ে ফুটে উঠেছে পায়ের আকৃতি, এতই সরু যে হাড়ের উপর কোনো মাংস আছে কিনা সন্দেহ। গাঢ় রঙের মাথায় কোনো চুল নেই, মুখে নেই কোনো দাড়ি, গোপ বা বুরু। আরো গল্প, কবিতা, উপন্যাস পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।